যে অপরিচিত মানুষটি আমাকে তার একটি কিডনি দান করে আমার জীবন বাঁচিয়েছিল, মাত্র 1 মাস পর সেই মানুষটি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে বলেছিল তার শরীরে একটি মরণব্যাধি ধরা পড়েছে এবং জীবনের যতটুকু সময় বাকি আছে তা একা কাটানোর কথা সে কোনোভাবে মেনে নিতে পারছে না। আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমরা বিয়ের শপথ নেওয়ার মাত্র কয়েক মিনিট পর সে আমার হাত শক্ত করে ধরে এমন একটি কথা ফিসফিস করে বলেছিল যা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি অবশেষে তোমাকে সত্যিটা বলতে পারবো। 1 বছর আগে প্রায় রাতে আমার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমার কিডনি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। তখন আমার বয়স মাত্র 31 বছর। অথচ হঠাৎ করে আমার জীবনে প্রতিটি সপ্তাহ রক্ত পরীক্ষা, ডায়ালাইসিস, ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময়সূচি এবং দীর্ঘ সময় ধরে হাসপাতালে যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। আমি অপেক্ষা করছিলাম একটি কিডনি প্রতিস্থাপনের জন্য, কিন্তু আদৌ উপযুক্ত কোনো দাতা পাওয়া যাবে কিনা সেটিও নিশ্চিত ছিল না। আমার বাবা আব্দুল হাকিম, মা রওশনারা এবং ভাই রাকিবকে দ্রুত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কারো কিডনি আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তারপর এক বিকেলে আমার চিকিৎসক ডক্টর মাহফুজ রহমান আমার কক্ষে এসে এমন একটি খবর দিলেন যা আমি একেবারেই আশা করিনি। আমরা একজন স্বেচ্ছায় কিডনি দাতা পেয়েছি। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কে? তার নাম আকাশ। নামটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। একজন সম্পূর্ণ অচেনা মানুষ আমার জীবন বাঁচানোর জন্য এত বড় একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে রাজি হয়েছিল, কিন্তু কেন সে এমনটা করতে চাইছে কিছুতেই বুঝতে পারছিলাম না। অবশেষে যখন আকাশের সঙ্গে আমার দেখা হলো, আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, আপনি এমন একজন মানুষের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চাইছেন কেন, যাকে আপনি চিনেনই না? আকাশ শান্তভাবে আমাকে জানালো, আমাদের পারস্পরিক পরিচিত সাইমের কাছ থেকে সে আমার অসুস্থতার কথা জানতে পেরেছিল। কৌতূহল থেকেই সে নিজের কিছু পরীক্ষা করিয়েছিল। পরীক্ষার ফলাফলে যখন জানা গেল যে তার কিডনি আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন সে আর পেছনে সরে দাঁড়াতে পারেনি। আমি জানতে পেরেছিলাম আমি আপনাকে সাহায্য করতে পারি, সে বলেছিল। তারপর সাহায্য না করে সরে দাঁড়ানোটা আমার কাছে অন্যায় মনে হয়েছিল। তার কথাগুলো শুনেও আমি তাকে পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু আকাশ তার সিদ্ধান্ত থেকে একেবারের জন্য সরে দাঁড়ায়নি। অবশেষে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো। আমার শরীরে প্রতিস্থাপন করা নতুন কিডনিটি প্রায় সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেছিল। সুস্থ হয়ে ওঠার সময় আকাশ নিয়মিত আমাকে দেখতে আসতে শুরু করলো। প্রথম ডিসিমাস আমি ভেবেছিলাম সে হয়তো শুধু দেখতে আসছে, তার দেওয়া কিডনিটি ঠিকমতো কাজ করছে কিনা, কিন্তু ধীরে ধীরে তার আসার সংখ্যা বাড়তে লাগলো। কখনো সে আমার জন্য কফি নিয়ে আসতো, কখনো বই, কখনো প্রয়োজনীয় বাজার সদাই, আবার কখনো সে খালি হাতেই চলে আসতো এবং শুধু আমার পাশে বসে গল্প করত। ধীরে ধীরে আকাশের প্রতি যে অদ্ভুত ঋণী হওয়ার অনুভূতি ছিল সেটি দূর হতে লাগলো। আকাশ আর শুধু আমার জীবন বাঁচানো মানুষটি হয়ে থাকলো না, সে এমন একজন মানুষে পরিণত হলো যার সঙ্গ আমি সত্যি উপভোগ করতে শুরু করেছিলাম। আমরা একসঙ্গে খুব সহজেই হাসতে পারতাম, সুস্থ হওয়ার সময় ধীরে ধীরে হাঁটতে বের হতাম, সন্ধ্যার পর দীর্ঘ সময় ধরে গল্প করতাম, কখনো শৈশবের স্মৃতি, কখনো ভবিষ্যতের স্বপ্ন, আবার কখনো হাস্যকর সিনেমা। সবকিছু নিয়েই আমাদের মধ্যে কথা হতো। কখন যে কৃতজ্ঞতা বন্ধুত্বে পরিণত হয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে এমন এক অনুভূতিতে পরিণত হলো যা আমার নিজের কাছে ভয়ঙ্কর মনে হতে লাগলো। আমি আকাশের প্রেমে পড়ে যাচ্ছিলাম। তারপর কিডনি প্রতিস্থাপনের মাত্র 1 মাস পর একদিন আকাশ আমার অ্যাপার্টমেন্টে এসে হাজির হলো। সেদিন তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছিল। তার মুখে কোনো দুষ্ট হাসি ছিল না, হাতে কোনো বাজারের ব্যাগও ছিল না, চোখে মুখে কোনো মজার গল্পের আভাসও দেখা যাচ্ছিল না। সে দরজার সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, আমি কি ভেতরে আসতে পারি? আমি তাকে ভেতরে আসতে দিলাম। সে আমার রান্নাঘরের টেবিলের সামনে গিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। তারপর অবশেষে কথা বলল,
আমার ডাক্তাররা ফলো আপ পরীক্ষার সময় কিছু একটা খুঁজে পেয়েছেন। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কিডনি দান করার কারণে কোনো সমস্যা হয়েছে? না। সে কিছুক্ষণ চুপ থেকে গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর বলল, ক্যান্সার। আমি নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আকাশ আমাকে জানালো, তার ক্যান্সার অত্যন্ত আক্রমণাত্মক এবং অনেকটা ছড়িয়ে পড়েছে। চিকিৎসার মাধ্যমে হয়তো তার জীবনের সময় কিছুটা বাড়ানো সম্ভব, কিন্তু চিকিৎসকেরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে পুরোপুরি সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তোমার হাতে কত সময় আছে? সে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারা জানে না। তারপর সে টেবিলের ওপর দিয়ে আমার হাত নিজের হাতে তুলে নিল। এরপর কি হবে আমি জানি না, কিন্তু আমি জানি আমার জীবনের যতটুকু সময় বাকি আছে সেটা আমি একা কাটাতে চাই না। আমি কিছু বলার আগেই সে তার কোটের পকেট থেকে একটি ছোট আংটির বাক্স বের করে টেবিলের ওপর রাখল। আমি অবাক হয়ে বাক্সটির দিকে তাকিয়ে রইলাম। আকাশ, সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি সব কিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমি বিস্মিত হয়ে বললাম, দ্রুত? তুমি এইমাত্র আমাকে বললে তুমি হয়তো মারা যেতে পারো, আর এখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি জানি। সে ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে একটি সুন্দর আংটি রাখা ছিল। আকাশ আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে বিয়ে করো। আমার বিবেকের প্রতিটি যুক্তিবোধ যেন চিৎকার করে বলছিল, এটা পাগলামি। আমরা একে অপরকে খুব অল্প সময় ধরে চিনতাম। আমাদের সম্পর্কের শুরু হয়েছিল হাসপাতালের এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, এমন একটি অবস্থায় যা কোনো স্বাভাবিক দম্পতির জীবনে কখনো আসার কথা নয়। কিন্তু অসুস্থতা আমাকে ইতিমধ্যেই শিখিয়ে দিয়েছিল জীবন কত দ্রুত বদলে যেতে পারে। আর যে মানুষটি নিজের একটি কিডনি দিয়ে আমাকে নতুন জীবন পাওয়ার সুযোগ করে দিয়েছিল, সেই মানুষটি যদি জীবনের শেষ কয়েকটি মাস একা কাটায়, এই চিন্তাটা আমার কাছে অসহনীয় মনে হচ্ছিল। আমি তাকে ভালোবাসতাম, গভীরভাবে ভালোবাসতাম। তাই আমার মনে হাজারো প্রশ্ন এবং সন্দেহ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমি তাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। আমরা খুব ছোট পরিসরে বিয়ের আয়োজন করলাম। সেখানে শুধু আমাদের কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে। কোনো জাঁকজমক ছিল না। একটি বাগান ঘেরা কক্ষে ছোট্ট একটি অনুষ্ঠান। তারপর সবাই মিলে রাতের খাবার। বিয়ের আগে আমি আকাশের কাছে একটি প্রতিশ্রুতি চাইলাম। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাদের মধ্যে কোনো গোপন কথা থাকবে না। আকাশও সরাসরি আমার চোখের দিকে তাকালো। কোনো গোপন কথা থাকবে না। কয়েক মিনিট পর আমরা দুজন অনুষ্ঠানের দায়িত্বে থাকা কাজী আনোয়ার হোসেনের সামনে দাঁড়িয়ে বিয়ের শপথ নিলাম। অবশেষে যখন আমাদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো, চারপাশের সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। আমি আকাশের দিকে ফিরে তাকালাম। ভেবেছিলাম তার মুখে স্বস্তির হাসি দেখতে পাব, কিন্তু তার হাসি হঠাৎ মিলিয়ে গেল। তার মুখ অদ্ভুতভাবে গম্ভীর হয়ে উঠল। সে আমার হাত ধরে আমাকে সামান্য নিজের দিকে টেনে নিল, যাতে আশেপাশের কেউ তার কথা শুনতে না পারে। তারপর আমার সদ্য বিবাহিত স্বামী আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এখন আমি অবশেষে তোমাকে সত্যিটা বলতে পারবো। আকাশের কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। চারপাশে তখনও মানুষের হাসি, কথা আর আনন্দের শব্দ। কেউ আমাদের শুভেচ্ছা জানাচ্ছিল, কেউ ছবি তুলছিল, কেউ আবার খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। অথচ আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আমি শুধু আকাশের মুখের দিকে তাকিয়েছিলাম। কয়েক মিনিট আগেও যে মানুষটিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, সেই মানুষটির চোখে এখন এমন এক ধরনের অস্বস্তি দেখছিলাম যা আগে কখনো দেখিনি। আমি খুব নিচু স্বরে বললাম, কি সত্য? আকাশ সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে আমার হাতটা আরো শক্ত করে ধরে রাখল। তার আঙ্গুলগুলো কাঁপছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। যে মানুষটি কয়েক মাস আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গিয়ে নিজের একটি কিডনি আমাকে দিয়েছিল, যে মানুষটি আমাকে প্রতিদিন সাহস দিয়েছিল, সেই মানুষটিকেই আজ এতটা ভীত মনে হচ্ছিল। সে ধীরে ধীরে বলল, এখানে নয়,
আমাদের একা কথা বলতে হবে। আমি চারপাশে তাকালাম। আমার বাবা আব্দুল হাকিম দূরে দাঁড়িয়ে কয়েকজন আত্মীয়র সঙ্গে কথা বলছিলেন। মা রওশনারা আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন। আমার ভাই রাকিবও বন্ধুদের সঙ্গে ব্যস্ত ছিল। কারো মুখে কোনো অস্বাভাবিকতার ছাপ ছিল না। আমি বললাম, এখনই বলো। আকাশ মাথা নাড়ল। না, এখানে বললে সব কিছু বদলে যাবে। তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, আর আমি চাই না আমাদের বিয়ের প্রথম কয়েক মিনিটেই তুমি সবার সামনে এমন কিছু জানতে পারো। আমার বুকের ভেতরটা আরও কেঁপে উঠল। তুমি এমন কি করেছ যার জন্য আমি তোমাকে ঘৃণা করব? আকাশ আমার চোখের দিকে তাকালো। তার চোখে তখন গভীর কষ্ট। আমি তোমার সঙ্গে মিথ্যা বলেছি। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কে মিথ্যা? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার ক্যান্সারের কথা। আমি হতবাক হয়ে গেলাম। তুমি বলেছিলে তোমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, তাহলে? আকাশ চোখ নামিয়ে বলল, ক্যান্সার হয়েছে এটা মিথ্যা নয়, কিন্তু আমি যেভাবে ঘটনাটা বলেছি পুরো সত্যিটাও সেটা নয়। আমার মাথার ভেতর যেন একসঙ্গে অসংখ্য প্রশ্ন ঘুরতে লাগলো। আমি ফিসফিস করে বললাম, তাহলে তুমি আমাকে কি লুকিয়েছ? আকাশ উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে আমার মা ডাকলেন, তুলি, তোমরা এখানে কি করছো? সবাই তোমাদের খুঁজছে। আমি দ্রুত চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আকাশও মুখের অভিব্যক্তি বদলে ফেলল। আমরা দুজন আবার সবার কাছে ফিরে গেলাম। কিন্তু সেই মুহূর্ত থেকে আমার মনে একটা প্রশ্নই ঘুরতে লাগলো, আকাশ আসলে কে? সেদিন রাতে সবাই চলে যাওয়ার পর আমরা যখন নতুন বাসায় ফিরলাম, তখন প্রায় রাত 1টা। সারাদিনের ক্লান্তিতে আমার শরীর ভেঙে যাচ্ছিল, অথচ চোখে কোনো ঘুম ছিল না। আকাশ দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর কোট খুলে সোফার উপর রাখল। আমি তাকে বললাম, এখন বলো। সে আমার দিকে তাকালো। তুমি কি এখনো শুনতে প্রস্তুত? আমি দৃঢ়কণ্ঠে বললাম, তুমি যদি সত্যি আমার স্বামী হও, তাহলে তোমার সত্যি জানার অধিকার আমার আছে। আকাশ ধীরে ধীরে সোফায় বসে পড়ল। আমি তার সামনে দাঁড়িয়ে রইলাম। সে বলল, তুমি কি কখনো ভেবেছ একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কেন নিজের কিডনি তোমাকে দেবে? আমি চুপ করে গেলাম। তুমি আমাকে প্রথম দিনই এই প্রশ্ন করেছিলে। সে বলল, আমি তখন তোমাকে বলেছিলাম, সাইমের কাছ থেকে তোমার অসুস্থতার কথা জেনেছিলাম। পরীক্ষায় জানতে পারি আমার কিডনি তোমার সঙ্গে মিলে গেছে, তাই তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিই। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, তুমি সেটাই বলেছিলে, কিন্তু সেটা পুরো সত্য ছিল না। আমার বুক ধক করে উঠল। সত্যিটা কি? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর তার ফোনটা বের করে আমার হাতে দিল। এই ছবিটা দেখো। আমি ফোনের পর্দার দিকে তাকালাম। একটি পুরনো ছবি। ছবিতে আমি ছিলাম, কিন্তু ছবিটা দেখে আমার ভ্রু কুঁচকে গেল। এটা কোথা থেকে পেয়েছো? আকাশ বলল, এটা তোমার 5 বছর আগের ছবি। আমি আরও অবাক হলাম। তুমি আমার 5 বছর আগের ছবি কোথায় পেলে? সে বলল, তোমার ধারণার চেয়েও অনেক আগে থেকেই আমি তোমাকে চিনতাম। আমার শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কিভাবে? আকাশ এবার আমার দিকে তাকালো। তুমি আমাকে চিনতে না, কিন্তু আমি তোমাকে চিনতাম। আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলাম না। কোথায় দেখেছিলে আমাকে? হাসপাতালে। কোন হাসপাতালে? সে হাসপাতালের নাম বলতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেটা ছিল সেই হাসপাতাল যেখানে আমার বাবা কয়েক বছর আগে চিকিৎসা নিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি সেখানে কি করছিলে? আকাশ উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করল। আমি তখন আমার বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে ছিলাম। তোমার বড় ভাই? হ্যাঁ, তার নাম ছিল আরমান। আমি নামটা শুনে থমকে গেলাম, কারণ এই নামটি আমি আগেই শুনেছি, অনেক বছর আগে। কিন্তু কোথায় শুনেছিলাম সেটা মনে করার চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারছিলাম না। আকাশ বলল, আমার ভাইয়ের সঙ্গে তোমার পরিবারের একটা সম্পর্ক ছিল। আমি অবাক হয়ে বললাম, আমার পরিবারের সঙ্গে? হ্যাঁ। আমি ধীরে ধীরে চেয়ারটায় বসে পড়লাম। কী সম্পর্ক? আকাশ কোনো উত্তর দিল না। আমি এবার একটু জোরেই বললাম, আকাশ, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। পরিষ্কার করে বলো। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাবা আব্দুল হাকিমকে আমি বহু বছর ধরে চিনি।
আমার মাথা ঘুরে উঠল। অসম্ভব। বাবা তোমাকে চেনেন না। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন না। তাহলে? কিন্তু তিনি আমার ভাইকে চিনতেন। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমার বাবা তোমার ভাইকে কিভাবে চিনতেন? আকাশ এবার তার ফোনে আরেকটি ছবি খুলে দেখালো। ছবিতে তিনজন মানুষ দাঁড়িয়েছিল। একজন আকাশ, একজন তার ভাই আরমান, আর তৃতীয়জন আমার বাবা। আমি ছবিটার দিকে তাকিয়ে স্থির হয়ে গেলাম। এটা কি? আকাশ বলল, এই ছবিটা তোলা হয়েছিল ৮ বছর আগে। আমার হাত কাঁপতে শুরু করলো। বাবা তোমার ভাইয়ের সঙ্গে কেন ছিলেন? সেটাই তো আসল গল্প। আমি কোনো কথা বললাম না। আকাশ ধীরে ধীরে বলতে শুরু করলো। ৮ বছর আগে আমার ভাই একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তখন তোমার বাবা তাকে সাহায্য করেছিলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আমার বাবা? হ্যাঁ, কিন্তু বাবা কখনো আমাকে এসব বলেননি। কারণ তিনি জানতেন না ভবিষ্যতে এই ঘটনা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আরমান এখন কোথায়? আকাশের মুখটা হঠাৎ কঠিন হয়ে গেল। সে মারা গেছে। আমার বুকটা ভারী হয়ে উঠল। কখন? ৮ বছর আগে। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, তাহলে আমার সঙ্গে তোমার পরিচয় কি শুধু কিডনি দেওয়ার পর থেকেই? সে মাথা নাড়ল। না। তাহলে? আকাশ এবার খুব ধীরে বলল, আমি তোমাকে প্রথম দেখেছিলাম ৮ বছর আগে। আমার শ্বাস যেন আটকে গেল। কোথায়? সে হাসপাতালের করিডরে। আমি চোখ বন্ধ করলাম। কোনো স্মৃতি মনে পড়ছে না। আকাশ বলল, তুমি তখন তোমার বাবার জন্য হাসপাতালে এসেছিলে। তোমার হাতে একটা নীল ফাইল ছিল। তুমি খুব তাড়াহুড়ো করে করিডোর দিয়ে যাচ্ছিলে। তোমার সঙ্গে একজন ছোট ছেলে ছিল। আমি অবাক হয়ে বললাম, রাকিব? হ্যাঁ। আমার চোখ বড় হয়ে গেল। তুমি এত কিছু মনে রেখেছ? কারণ সেদিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল এই মেয়েটা হয়তো কোনোদিন আমার জীবনের অংশ হবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম। তাহলে তুমি আমাকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত আগে থেকে নিয়েছিলে? আকাশ মাথা নিচু করল। না। তাহলে? সে বলল, তোমার অসুস্থতার খবর পাওয়ার পর আমি প্রথমে তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু তোমার রিপোর্ট হাতে আসার পর যখন জানতে পারলাম আমার কিডনি তোমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন আমি একটা পুরনো কথা মনে করেছিলাম। কী কথা? আমার ভাই মারা যাওয়ার আগে তোমার বাবার কাছে একটা ঋণ রেখে গিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কী ঋণ? আকাশ উত্তর দিল না। আমি এবার তার সামনে গিয়ে দাঁড়ালাম। তুমি আমার বাবার কোনো ঋণ শোধ করার জন্য আমাকে কিডনি দিয়েছিলে? সে মাথা নাড়ল। শুধু ঋণ শোধ করার জন্য নয়। তাহলে? কারণ আমি মনে করেছিলাম হয়তো এটাই আমার জীবনে আরমানে রেখে যাওয়া শেষ দায়িত্ব। আমি চুপ করে গেলাম। কিন্তু আমার মনে তখন আরও একটি প্রশ্ন জন্ম নিয়েছে। আর বিয়ে? আকাশ আমার দিকে তাকালো। আমি বললাম, কিডনি দেওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে বিয়ে করলে কেন? তুমি কি শুধু তোমার ভাইয়ের ঋণ শোধ করতে আমাকে বিয়ে করেছ? আকাশের চোখে এবার এমন এক কষ্ট ফুটে উঠল যা দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। না তুলি। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। বিয়েটা কোনো ঋণ শোধ করার জন্য নয়। তাহলে? সে আমার হাত ধরল। কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার চোখে পানি চলে এলো। কিন্তু সেই মুহূর্তেই আকাশ বলল, তবে একটা বিষয় এখনো তোমার জানা হয়নি। আমি তার দিকে তাকালাম। কি? সে ধীরে ধীরে বলল, আমার ক্যান্সার ধরা পড়ার ঘটনাটাও পুরো সত্যি নয়। আমি হতভম্ব হয়ে গেলাম। মানে? আমি সত্যি অসুস্থ। কিন্তু তুমি বলেছিলে। আমি বলেছিলাম আমার ক্যান্সার ধরা পড়েছে। সেটা সত্যি। কিন্তু ডাক্তার আমাকে যে সময়ের কথা বলেছে সেটা আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি কতদিন বাঁচবে সেটা তুমি জানো? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, সম্ভবত আমার ধারণার চেয়েও অনেক বেশি সময়। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তাহলে তুমি আমাকে বলেছিলে তুমি হয়তো মারা যাবে। কেন? আকাশ আমার হাত ছেড়ে দিল। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কারণ তোমাকে বিয়ে করার আগে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম
তুমি আমাকে সত্যি ভালোবাসো, নাকি শুধু আমার কাছে ঋণী বলে আমার পাশে দাঁড়াচ্ছ? আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি আমাকে পরীক্ষা করেছো? আকাশ ঘুরে দাঁড়ালো। হ্যাঁ। আমার বুকের ভেতরটা ভেঙে গেল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে আমার ভালোবাসাটাও তোমার কাছে একটা পরীক্ষা ছিল? না তুলি। আমি চুপ। আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। তুমি আমাকে কিডনি দিয়েছ, আমার জীবন বাঁচিয়েছ, সেই জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছ। আকাশ চুপ করে রইল। আমি ঘুরে অন্যদিকে তাকালাম। ঠিক তখনই আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে বার্তা এলো। আমি অন্যমনস্কভাবে ফোনটা হাতে নিলাম। বার্তাটিতে মাত্র একটি বাক্য লেখা ছিল, আকাশ তোমাকে যা বলেছে তার অর্ধেকও সত্যি নয়। তোমার বাবার সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের আসল ঘটনা জানতে চাইলে কাল বিকেল 5টায় পুরনো হাসপাতালের সামনে একা এসো। বার্তাটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করলো। আমি ধীরে ধীরে আকাশের দিকে তাকালাম। সে তখনও আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে বুঝতে পেরেছে আমি সেই বার্তাটা পেয়েছি। আমি ফিসফিস করে বললাম, আকাশ, তুমি কি এর নম্বরটাকে চেনো? সে ফোনের পর্দার দিকে তাকালো। তার মুখের রং মুহূর্তের মধ্যেই বদলে গেল। সে কাপা কণ্ঠে শুধু একটা কথাই বলল, না, এটা অসম্ভব। আমি জিজ্ঞেস করলাম, কি অসম্ভব? আকাশ আমার হাত থেকে ফোনটা নিয়ে বার্তাটা আবার পড়ল। তারপর খুব ধীরে বলল, কারণ এই নম্বরটা আমার ভাই আরমানের নামে রেজিস্টার করা ছিল। আকাশের কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। আমার হাতে তখনও ফোনটা কাঁপছিল। কিন্তু তুমি তো বললে আরমান 8 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তাহলে তার নম্বর থেকে আমাকে বার্তা পাঠালো কে? আকাশ কোনো উত্তর দিল না। তার চোখ স্থির হয়ে গিয়েছিল ফোনের পর্দায়। মনে হচ্ছিল সে এমন কিছু দেখেছে যা তার সমস্ত হিসাব নিকাশ এক মুহূর্তে এলোমেলো করে দিয়েছে। আমি বললাম, কাল বিকেল 5টায় আমাকে পুরনো হাসপাতালে যেতে বলেছে। আমি যাব না। আকাশ এত দ্রুত উত্তর দিল যে আমি চমকে উঠলাম। কেন? কারণ এটা ফাঁদ হতে পারে। আর যদি না হয়? সে চুপ করে গেল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি এতদিন আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছ। এখন অন্তত আমাকে সত্যিটা জানতে দাও। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, কিন্তু তুমি একা যাবে না, তুমি সঙ্গে যাবে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ। পরদিন বিকেল 5টার কিছু আগে আমরা পুরনো হাসপাতালের সামনে পৌঁছালাম। জায়গাটা আমার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছিল। 8 বছর আগে এখানেই আমি বাবার সঙ্গে এসেছিলাম। অথচ এত বছর পর সেই দিনের কোনো স্মৃতি পরিষ্কারভাবে মনে পড়ছিল না। হাসপাতালের পেছনের পুরনো বাগানের কাছে একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়েছিল। আমাদের দেখে সে এগিয়ে এলো। আকাশ তাকে দেখা মাত্রই থমকে দাঁড়ালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি তাকে চেনো? লোকটি শান্তভাবে বলল, আমাকে চিনতে পারার কথা নয়। 8 বছর ধরে আমি তোমার সামনে আসিনি। আকাশ ধীরে ধীরে বলল, আপনি কে? লোকটি বলল, আমি ডাক্তার মাহফুজ রহমানের সহকারী ছিলাম। আমি বিস্মিত হলাম। আমার চিকিৎসকের সহকারী? লোকটি মাথা নাড়ল। তারপর সে একটি পুরনো ফাইল আমার হাতে দিল। এটা আপনার বাবার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি কখনো পাননি। আমি ফাইলটা খুলে দেখলাম। ভেতরে কিছু পুরনো মেডিকেল রিপোর্ট, কয়েকটি কাগজ এবং একটি চিঠি ছিল। চিঠিটা খুলতেই আমার চোখ আটকে গেল। চিঠিটা আরমানের লেখা। তুলি, তুমি হয়তো আমাকে মনে রাখবে না, কিন্তু আমি তোমাকে দেখেছি। তোমার বাবা আমাকে যে সাহায্য করেছিলেন সেটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। যদি কোনোদিন আমার পরিবারের কারো কারণে তোমার জীবনে বিপদ আসে, তাহলে আকাশকে বিশ্বাস করবে। সে আমার ছোট ভাই হলেও আমার চেয়েও বেশি দায়িত্বশীল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি আকাশের দিকে তাকালাম। এটা কি? আকাশ ধীরে ধীরে বলল, আমি জানতাম না এই চিঠিটা কোথায় ছিল। লোকটি বলল, আপনার বাবা আরমানকে শুধু অর্থ দিয়েই সাহায্য করেননি, দুর্ঘটনার পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত দিয়েছিলেন। আরমান তখন বাঁচার জন্য লড়ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। আমি চুপ করে শুনছিলাম। লোকটি আবার বলল,
মৃত্যুর আগে আরমান একটা অনুরোধ করেছিল। সে চেয়েছিল তার পরিবার যেন আপনার বাবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকে। আমি ধীরে বললাম, তাহলে আকাশ আমাকে কিডনি দেওয়ার সময় এসব জানতো? হ্যাঁ। আমি আকাশের দিকে তাকালাম। তুমি জানতেও? সে মাথা নিচু করল। হ্যাঁ। আমার চোখে পানি চলে এলো। তাহলে আমাকে আগে বলনি কেন? আকাশ ধীরে ধীরে বলল, কারণ প্রথমে আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু যখন তোমাকে কাছ থেকে চিনলাম তখন বুঝলাম আমার অনুভূতিটা শুধু দায়িত্ব নয়। আমি চুপ করে রইলাম। সে বলল, তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমাকে প্রতিদিন হাসপাতালে দেখতে গিয়ে আমি বুঝেছিলাম তোমাকে ছাড়া আমার জীবন কেমন হবে সেটা আমি ভাবতেই পারছি না। আমি নিচু স্বরে বললাম, তাহলে ক্যান্সারের মিথ্যাটা? আকাশ চোখ বন্ধ করল। ওটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তুমি কেন এমন করলে? আমি ভয় পেয়েছিলাম। কিসের? তুমি হয়তো আমাকে ভালোবাসো না। তুমি হয়তো মনে করো আমি তোমার জীবন বাঁচিয়েছি বলে তোমার ওপর একটা অধিকার তৈরি হয়েছে। আমি জানি তোমার কৃতজ্ঞতাকে ভালোবাসা ভেবে বিয়ে করতে। আমি বললাম, তাই তুমি আমাকে বললে তুমি মারা যাচ্ছ? হ্যাঁ। তুমি জানো কথাটা কতটা নিষ্ঠুর ছিল? জানি। আকাশের চোখে পানি চলে এলো। আমি তোমাকে হারানোর ভয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তোমার ক্যান্সার সত্যি? সে মাথা নাড়ল। হ্যাঁ। কিন্তু আমি তখন যতটা ভয় পেয়েছিলাম অবস্থা ততটা ভয়াবহ ছিল না। চিকিৎসা শুরু করার পর ডাক্তাররা বলেছেন নিয়মিত চিকিৎসা নিলে আমি দীর্ঘ সময় স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। তাহলে তুমি আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে বিয়ে করলে? আকাশ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, খুব বড় ভুল। আমি জানি, আর আমি তোমাকে সহজে ক্ষমা করব না। আকাশ কিছু বলল না। আমি তার কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। কিন্তু ঠিক তখনই আমার মনে হলো, আমি কি সত্যিই তাকে হারাতে চাই? যে মানুষটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল, যে নিজের শরীরের একটি অংশ দিয়ে আমাকে বাঁচিয়েছিল, যে আমার অসুস্থতার দিনগুলোতে আমার একাকিত্ব দূর করেছিল, সে ভুল করেছে। কিন্তু তার ভালোবাসাটা কি মিথ্যা ছিল? আমি জানতাম না। তাই সেদিন কোনো সিদ্ধান্ত নিলাম না। আমরা বাড়ি ফিরে এলাম। পরের কয়েকদিন আমি আকাশের সঙ্গে খুব কম কথা বললাম। সে আমাকে কোনোভাবেই চাপ দিল না। প্রতিদিন নিয়ম করে ওষুধ খেতে মনে করিয়ে দিত। আমার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের সময় ঠিক করে দিত এবং নিজের চিকিৎসাও নিয়মিত শুরু করলো। একদিন রাতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? সে মৃদু হেসে বলল, প্রতিদিন। তবু আমাকে সত্য বলনি? ভয় পেয়েছিলাম। আমি বললাম, ভালোবাসায় ভয় থাকতেই পারে, কিন্তু মিথ্যা থাকা উচিত নয়। সে মাথা নিচু করল। আমি আর কখনো তোমার কাছ থেকে কোনো সত্যি লুকাবো না। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, একটা শর্ত আছে। সে আমার দিকে তাকালো। কি? আমাদের সম্পর্কের শুরুটা যেভাবেই হোক, বাকি জীবনটা যেন সত্যি দিয়ে শুরু হয়। আকাশের চোখ ভিজে উঠল। আমি কথা দিচ্ছি। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালাম। আর একটা কথা। কি? তুমি আমাকে কিডনি দিয়েছ বলে আমার ওপর তোমার কোনো অধিকার নেই। আমি জানি। তুমি আমাকে বিয়ে করেছ বলেও আমার ওপর কোনো অধিকার নেই। জানি। আমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসতে হবে। আকাশ মৃদু হেসে বলল, সেটা আমি সারা জীবন করতে রাজি। আমার চোখে পানি চলে এলো। আমি জানতাম আমাদের গল্পটা অন্য সব ভালোবাসার গল্পের মতো ছিল না। আমাদের সম্পর্ক শুরু হয়েছিল অসুস্থতা দিয়ে। তারপর এসেছিল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা। আর ভালোবাসার মাঝেই ঢুকে পড়েছিল মিথ্যা, ভয়, অপরাধবোধ এবং বহু বছরের পুরনো এক অসমাপ্ত ঋণ। কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝেছিলাম ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ শুধু কাউকে বাঁচিয়ে দেওয়া নয়, বরং তাকে সত্যিটা বলার সাহসও ভালোবাসারই একটি অংশ। কয়েক মাস পর আকাশের চিকিৎসা ভালোভাবে চলতে লাগলো। তার শারীরিক অবস্থাও ধীরে ধীরে স্থিতিশীল হলো। আর আমার শরীরে তার দেওয়া কিডনিটি আগের মতোই ভালোভাবে কাজ করতে থাকলো। একদিন হাসপাতাল থেকে ফেরার পথে
আকাশ গাড়ি থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমাদের গল্পের সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? আমি হেসে বললাম, কি? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছি। আমি তার দিকে তাকালাম, কিন্তু পরে বুঝলাম তুমিও আমাকে একটা নতুন জীবন দিয়েছ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি কিভাবে? সে বলল, তোমাকে পাওয়ার আগে আমি শুধু বেঁচেছিলাম, তোমাকে পাওয়ার পর বাঁচার একটা কারণ পেয়েছি। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। সেদিন প্রথমবার মনে হলো আমাদের সম্পর্কের শুরুটা যতই অদ্ভুত হোক, তার শেষটা সুন্দর হতে পারে। আমি তাকে ক্ষমা করেছিলাম, তবে তার মিথ্যাটা ভুলে যায়নি। কারণ আমি জানতাম ক্ষমা মানে অতীত মুছে ফেলা নয়। ক্ষমা মানে হলো অতীতের ভুলকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলা। আর সেদিন আমি মনে মনে একটা কথা বলেছিলাম, যে মানুষটি একদিন আমাকে নিজের শরীরের একটি অংশ দিয়ে জীবন দিয়েছিল, আজ সেই মানুষটির সঙ্গে সত্যি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। আমাদের গল্পের সবচেয়ে বড় রহস্যের উত্তর হয়তো কোনো পুরনো চিঠিতে ছিল না, কোনো মৃত মানুষের রেখে যাওয়া ঋণেও ছিল না। উত্তরটা ছিল আমাদের দুজনের সিদ্ধান্তে। কারণ কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যার আগমনকে আমরা প্রথমে কাকতালীয় মনে করি, পরে বুঝতে পারি কিছু মানুষ আমাদের জীবনে শুধু আসার জন্য আসে না, তারা আমাদের জীবনটাই বদলে দিতে আসে। আর আকাশ, সে শুধু আমার কিডনি দাতা ছিল না, সে হয়ে উঠেছিল আমার জীবন বাঁচানো মানুষটি, আমার সবচেয়ে বড় রহস্য, আর শেষ পর্যন্ত আমার স্বামী। সমাপ্ত।